শিকার হয়েছেন অথবা জীবনের তরে পঙ্গুত্ব বরণ করে আজ তারা পঙ্গু জীবন নিয়ে জীবন চলাচল করছেন, আহত হয়েছেন, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই সকল ক্ষতিগ্রস্ত মানুষদেরকে স্মরণ করছি। 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের শাপলা চত্বরে শাহাদাত বরণকারী নবী প্রেমিক তাওহীদি জনতা, 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী হেফাজতে ইসলামের নেতাকর্মী, 2024 সালের জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী বাংলার অযুত প্রাণ দামাল সন্তানদেরকে, যাদের রক্তের উপর বাংলার মাটি থেকে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে, যাদের রক্তত্যাগের বিনিময়ে বাংলাদেশের মানুষ আজ নতুন করে একটি সুন্দর স্বাধীন রাষ্ট্র গড়বার স্বপ্ন দেখছে। মহান আল্লাহর কাছে দোয়া করি সকল বীর শহীদানদের শাহাদাতকে কবুল করে আল্লাহ পাক তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনকে উত্তম বিনিময় দান করুন এবং বাংলার মানুষকে এই বিপ্লবের সুফল ঘরে তুলবার মতো আল্লাহ পাক তৌফিক দান করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই ইতিহাসের অমোঘ বিধান যে একটি বিজয় অর্জন করা যত কঠিন, সেই বিজয়কে ধরে রাখা তার চেয়ে বেশি কঠিন। বাংলার মানুষ তার জীবন্ত সাক্ষী। আমরা দীর্ঘ আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশকে অর্জন করেছি। আমাদেরকে বিংশ শতাব্দীর গোড়ার দিকে 1905 সালে বাংলার মুসলিম নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কলকাতার আধিপত্যকে অস্বীকার করে ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের মুসলমানরা মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করেছিল। বঙ্গভঙ্গের মাধ্যমে হিন্দু দাদাবাবুদের আধিপত্যকে খর্ব করা হয়েছিল। কিন্তু আমরা তখন দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর সহ এক শ্রেণীর সাম্প্রদায়িক উগ্র জঙ্গি গোষ্ঠী ঢাকাকে কেন্দ্র করে মুসলমানদের এই উত্থানের বিরুদ্ধে তারা সহিংস আন্দোলন গড়ে তুলেছিল। 1947 সালে আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষরা এই পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তানের মুসলিম নেতৃবৃন্দ দেশপ্রেমিক মুসলিম জাতিসত্তা গঠন করবার অভিপ্রায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা দিল্লি এবং কলকাতাকেও বাইপাস করে তারা পিন্ডির সাথে মুসলিম আলাদা একটি স্বাধীন মুসলিম ভূখণ্ড গড়ে তুলবার জন্য দেশকে বিভক্ত করে দিল্লিকে লাথি মেরে পিন্ডির সঙ্গে তারা জোট বেঁধেছিল যে এই মাটি মুসলমানদের ঘাঁটি। 1947 পর থেকে 1971 সাল পর্যন্ত আমরা যেই খান পাঠানদের সাথে ঐক্যবদ্ধ হয়ে একটি স্বাধীন এবং একটি সাম্যের রাষ্ট্র গড়ার জন্য আমাদের পূর্বপুরুষরা এই দেশটাকে মুক্ত স্বাধীন করেছিল। এই দেশে মুসলিম জাতিসত্তার বিকাশ ঘটানোর জন্য দিল্লির আধিপত্যকে অস্বীকার করেছিল। দুর্ভাগ্যজনকভাবে পিন্ডির খান পাঠানরা আমাদের সঙ্গে আবার বৈষম্য শুরু করলো। 47 থেকে 71 24 বছর পর্যন্ত ওরা আমাদের শাসন করলো, ওরা আমাদেরকে জুলুম করলো। আমরা ওদেরকে নিজেদের ভাই মনে করেছিলাম, ওরা আমাদের নিজেদের প্রভু শাস্তে চেয়েছিল। 24 বছরের সংগ্রামের পর 71-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের পূর্বপুরুষরা স্পষ্ট বার্তা দিয়েছিল আমাদের প্রভু একজন, আরশের উপর জমিনে আমাদের বন্ধু থাকতে পারে, কোনো প্রভুর প্রভুত্ব। দীর্ঘ 9 মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে 1971-এর 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। কিন্তু দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়েনি। 71-এর মুক্তিযুদ্ধে যে নেতৃত্ব দিলেন শেখ মুজিবুর রহমান সাহেব, 71-এর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি এবং তার দল তিনি পশ্চিম পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন আর তার দল ভারতের কলকাতায় গিয়ে আরাম আয়েশ করেছে। এরপরে যখন দেশ স্বাধীন হলো, শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান থেকে লন্ডনে গেলেন। লন্ডন থেকে বাংলার মানুষ আশা করেছিল তাদের নেতা সোজা লন্ডন থেকে স্বাধীন মাতৃভূমি বাংলার মাটিতে পদার্পণ করবেন।
কিন্তু জাতিকে হতাশ করে দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবকে বহনকারী সেই বিমান ঢাকায় নয় ল্যান্ড করেছিল নয়াদিল্লিতে। তিনি প্রথমে বাংলার মানুষের কাছে আসেননি, তিনি প্রথম গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে কুর্নিশ করতে। এরপরে সেখান থেকে ফিরবার সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের পকেটে একটা চিরকুট ধরিয়ে দিলেন। সেই চিরকুট নিয়ে তিনি বাংলাদেশে আসলেন। বাংলাদেশে এসে তিনি ৭২ সালে একটা সংবিধান তৈরি করলেন। আর সেই সংবিধানের মধ্যে বাংলাদেশের শত শত বছরের স্বাধীনতার সংগ্রাম, এদেশের মানুষের ইতিহাস ঐতিহ্যকে ভুলণ্ঠিত করে, বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে ভুলণ্ঠিত করে ভারতীয় আধিপত্যবাদের নাক পাশে বাংলাদেশকে বন্দী করার জন্য ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের সংবিধানের মূল নীতি হিসেবে কপি পেস্ট করে বাংলার স্বাধীনতাকে ভারত মাতার চরণ ধরে বলি দিলেন। এটা আমাদের তিক্ত বাস্তবতা, আমাদের তিক্ত ইতিহাস। আমরা ৭১-এর এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে এবং স্বাধীনতার ফসল আমরা ঘরে তুলতে পারিনি। নৌকায় করে ভারত তার দেশে আমার স্বাধীনতার ফসল হাইজ্যাক করে নিয়ে গেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে ৭২ সালে শুধু সংবিধান নয়, ৭২ থেকে ৭৫ পর্যন্ত বাকশালী একদলীয় শাসন কায়েমের মাধ্যমে মুক্তিযুদ্ধে জনতার রায় এবং ভোটাধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামকে তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে গোটা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং মতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। ইসলামী রাজনীতিকে বন্ধ করে দিল শেখ মুজিব সাহেব। এভাবে বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে এভাবেই ভারতের হাতে বিক্রি করে দেয়া হলো। ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত বাংলাদেশকে কুক্ষিগত করা হলো। বাংলাদেশের সকল মত এবং পথের রাজনীতি এক ধরনের এখানে ব্যান করে দেওয়া হলো, নিষিদ্ধ করা হলো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইতিহাস এজন্যই আমি আলোচনা করছি। ১৯৭১-এর আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি ৪৭ থেকে ৭১ পর্যন্ত ৭২-এর ভাষা আন্দোলন, ১৯৫৪ যুক্তফ্রন্টের আন্দোলন, ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর জাতীয় নির্বাচন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ কখনোই আওয়ামী লীগের কোন নেতা নেত্রী অথবা অন্য কোন দল মতের কোন রাজনৈতিক নেতৃবৃন্দ কেউ কোনদিন ২৪ বছরের মধ্যে বাংলাদেশের মানুষকে ধর্মনিরপেক্ষতার গান শোনায় নাই। কিন্তু ৭২-এর সংবিধান তৈরির সময় হঠাৎ করে ইসলাম বিরোধী ভারতীয় পচামাল ভারত থেকে আমদানি করে বাংলাদেশের সংবিধানের মাথার উপর বসিয়ে দেওয়া হলো। তাই আমরা বলতে চাই, ৭২-এর সংবিধান বাংলাদেশের স্বাধীনতার চেতনা পরিপন্থী সংবিধান। ৭২-এর সংবিধান ৭১-এর মুক্তিযুদ্ধকে হত্যা করার নামান্তরের সংবিধান। ৭২-এর সংবিধান বাকশালী ব্যবস্থা প্রতিষ্ঠার সংবিধান। ৭২-এর সংবিধান বাংলার ১০০০ বছরের ইতিহাস ঐতিহ্যের বিরুদ্ধে সংবিধান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এইভাবে বাংলাদেশকে ভিন্ন ধারায় পরিচালিত করবার এক দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র চলছে। আমরা লক্ষ্য করেছি ৭২ সাল থেকেই এই ৭১-এর মুক্তিযুদ্ধের নামে ৭২-এর ভেজাল চেতনায় জাতিকে মার্কেটিং করা হয়েছে, জাতিকে গেলানো হয়েছে। যারা ৭২-এর চেতনাকে ৭১-এর চেতনার নামে বাংলাদেশের মানুষের কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারাই প্রকৃত অর্থে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র। দীর্ঘ এই ৫৩ বছর যারা যখন বাংলাদেশের পক্ষে কথা বলেছে, যারা বাংলাদেশকে তার সঠিক ধারায় পরিচালিত করবার চেষ্টা করেছে,
যারা বাংলাদেশের স্বাধীন মুসলিম জাতিসত্তার পক্ষে রাজনীতি করবার চেষ্টা করেছে, তখনই তাদেরকে এই বাকশালীরা কখনো রাজাকার ট্যাগ দিয়েছে, কখনো স্বাধীনতা বিরোধী বলে গালি দিয়েছে, কখনো জঙ্গিবাদের অপবাদ দিয়ে সেই দেশপ্রেমিক শক্তিকে দাবায় রাখবার চেষ্টা করেছে। করতে করতে আমরা দেখেছি যখন 2024 সালের গণ অভ্যুত্থান গণ বিপ্লবের পরিবেশ তৈরি হলো, বাংলার 4 কোটি দামাল সন্তান একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়বার জন্য মেধার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলবার জন্য তারা যখন রাজপথে নামলো, তখন তাদেরকে এই বাকশালী শেখ হাসিনা আমার 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল। আমার ছাত্র জনতা স্কুল, কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল ছাত্র জনতা হাতে হাত রাখলো। হাতে হাত রেখে তারা বলল, দেশের কথা বললে যদি রাজাকার হতে হয়, বৈষম্যের বিরুদ্ধে স্লোগান তুললে যদি রাজাকার হতে হয়, যদি দেশকে মেধার ভিত্তিতে গড়ার যৌক্তিক দাবি উত্থাপন করলে যদি রাজাকার হতে হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান তুললে যদি রাজাকার হতে হয়, দেশটাকে স্বকীয় নিজের পায়ে দাঁড় করাবার জন্য রাজপথে দেশপ্রেমিক আন্দোলন করলে যদি রাজাকার হতে হয়, প্রত্যেকটি শিক্ষাঙ্গনে আওয়াজ উঠল, আমাদের ছেলেমেয়েরা স্লোগান তুলল, আমি কে তুমি কে। সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনের মধ্যে প্রেক ঢুকে গিয়েছিল। অবশিষ্ট ছিল শুধুমাত্র তার আনুষ্ঠানিকতার 5ই আগস্ট অপরাহ্নে দুপুর বেলার 12 পদের লাঞ্চ তৈরি করে খাওয়ার সৌভাগ্য তার হয় নাই। 16টি লাগেজ বগল দাবা করে আর বোন এবং তার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বাংলাদেশ ছেড়ে যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য 15 বছর বাংলাদেশটাকে জিম্মি করে রেখেছিল, সেই দাদা বাবুদের কোলে গিয়ে তাকে আশ্রয় নিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এখন সেখানে বসে বসে বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করবার পায় তারা চালাচ্ছে। এদেশীয় শেখ হাসিনার এজেন্টদেরকে বলি, বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, দিল্লি পন্থার রাজনীতি আর বাংলাদেশে চলবে না।